হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের এই ভিডিওতে আমরা সিমুলেটেড টেস্ট, অল ইন্ডিয়া সিমুলেটেড টেস্ট 2 যেটা আমরা কন্ডাক্ট করেছিলাম, সেটার এনভায়রনমেন্টাল সেকশন থেকে যে সমস্ত কোয়েশ্চেন এসছে, সেগুলো আমরা আলোচনা করব এই ভিডিওটাতে। ঠিক আছে? এবার দেখো, এই ভিডিওটাতে না আমরা কোথায় বেশি ফোকাস করব সেটা ১ম এ একদম ক্লারিটি রাখো। দেখো, এই টেস্ট ডিসকাশনের না দুটো পারপাস থাকে। এক হচ্ছে আমরা সলিউশনটাকে একদম ডিটেইলস এ ডিসকাস করছি। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা যে কিভাবে কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করতে পারতাম। তো সেই এমসিকিউ সলভিং অ্যাপটিটিউড তার উপর আমরা ডিসকাশন করছি। সলিউশন তোমরা ডিটেইলস এ কিন্তু টেস্টের পরে তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে। বাট কোনটা আমার প্রিপারেশন টাইমে আমি সবসময় যেটা মনে করি যে এই এমসিকিউ কিভাবে সলভ করা যেত এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, এটা জানাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তো এই ভিডিওতে সলিউশন তো আমরা দেখবই, বাট তার সাথে, সাথে আমাদের যে মেইন ফোকাস থাকবে কিভাবে আমরা উইথ লেস নলেজ এই কোয়েশ্চেনটা সলভ করতে পারতাম, তার উপর কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে। ঠিক আছে? এবার আসি আমরা এক, এক করে কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, 12 এর এনভায়রনমেন্টে ফার্স্ট কোয়েশ্চেন 12 এ কিন্তু এসছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ৩ টে স্টেটমেন্ট আছে, অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন। ভালো করে অবজার্ভ করো যে কিভাবে আমি কোয়েশ্চেনটাকে সলভ করছি। মাইন্ডসেটটা কি? ঠিক আছে? দেখো, ১ম এই বলে রাখি, আমি কিন্তু যে প্রপার এক্সামিনেশন হলে যেমন করে কোয়েশ্চেন সলভ করতে হয় তেমন করেই সলভ করব। এর ফলে কি হবে, আমরা অনেক কোয়েশ্চেন, ঠিক আছে, আনসার কিন্তু হয়তো রং মার্ক করব। বাট যদি ১০ টা কোয়েশ্চেন মার্ক করি, ঠিক আছে, হয়তো ৭ টা কোয়েশ্চেন কিন্তু ওইভাবে ওই লজিক্যালি ভাবে যখন রিডিউস করব, ৭ টা কোয়েশ্চেন কারেক্ট হবে, ৩ টে কিন্তু রংও হয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে কোয়েশ্চেন পেপার যখন আমরা সলভ করি তখন আমাদের যে প্রায়োরিটিটা সেটা একদম ঠিক থাকা দরকার। ফার্স্ট এ আমরা নলেজকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেব। ঠিক আছে? তারপর লজিক, দেন কিন্তু আমরা এই যে এলিমিনেশন টেকনিক গুলো হয়, তারপরে সবার লাস্ট প্রায়োরিটি কিন্তু এটা পাবে। নলেজ শুড বি দ্য প্রাইমারি ফোকাস। ঠিক আছে? নলেজের বেসিসেই কিন্তু আমরা সলভ করব। তারপর সেকেন্ড রাউন্ডে আমরা লজিক, এলিমিনেশন এগুলোও কিন্তু লাগিয়ে কোয়েশ্চেন কিন্তু সলভ করব। আর একটা জিনিস মাথায় রাখবে, টেস্টে ম্যাক্সিমাম, নট জাস্ট টেস্ট, মানে ইউপিএসসি তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে? আর কখনো র‍্যান্ডম গেস নেবে না। লজিক অ্যান্ড এলিমিনেশন টেকনিক এপ্লাই করেই কিন্তু এগোবে। আর ইউপিএসসি অনেকে বলে যে ইউপিএসসি এলিমিনেশন টেকনিক এলিমিনেট করে দিচ্ছে, এরকম কিন্তু না। স্টিল কিন্তু কিছু এলিমিনেশন টেকনিক প্রোভাইডেড হয়। বাট হ্যাঁ, অনলি দেখলেই যে কেটে দিচ্ছ, ডোন্ট ডু দ্যাট। এখন কিন্তু ওইসব হয় না। স্টেটমেন্টটাকে ভালো করে পড়ো। তারপর দেখো লজিক্যালি জিনিসটাকে কি স্ট্যান্ড করছে, তারপরে যাবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 12, কনসিডার ফলোইং স্টেটমেন্ট। ৩ টে স্টেটমেন্টের অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন। এর আগে যে সমস্ত ডিসকাশন আমি নিয়েছিলাম, তোমাদের একটা জিনিস বারবার বলেছি, এই 3 স্টেটমেন্টের অ্যাসারশন রিজনিং এর যখন কোয়েশ্চেন আসবে, তখন কিন্তু স্টেটমেন্ট 1 টা বাই ডিফল্ট কারেক্ট হবে। যদি না হয় তাহলে কিন্তু এই টাইপের স্টেটমেন্ট কিন্তু ইউপিএসসি ডিজাইন করতে পারবে না। ঠিক আছে? তো কি হলো? স্টেটমেন্ট 1 কি বলছে? বাট তাও আমরা কিন্তু পড়ব। আমরা জানি এটা কারেক্ট, বাট পড়ব। Zooplankton play a crucial role in aquatic ecosystem by acting as an essential link between primary producer and higher trophic level. আমরা এটা জানি। This zooplankton কিন্তু এই প্রাইমারি প্রোডিউসার অ্যান্ড যে হায়ার ট্রপিক লেভেলের যে সমস্ত স্পিসিস থাকে তাদের মধ্যে কিন্তু এটা এসেনশিয়াল লিঙ্কের কিন্তু কাজ করে। এটা উই নো দ্যাট। ঠিক আছে? বেসিক কিন্তু এনভায়রনমেন্ট যদি আমরা পড়ি তাহলে কিন্তু অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আমরা যখন রিভিশন করব আমরা কিন্তু এটা পড়ে থাকি। এইবার আসছে সেকেন্ড স্টেটমেন্ট। স্টেটমেন্ট 2 কি বলছে? ভালো করে স্টেটমেন্টটাকে দেখো। Zooplankton primarily feed on phytoplankton and helped transfer energy from primary producer to secondary consumer. এইবার তোমরা জানো যে এই স্টেটমেন্টটা তো দেখো, ফার্স্ট যদি তোমাদের এনভায়রনমেন্টের বেসিক রিভিশন থাকে, ঠিক আছে? বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তো এটা পড়েই তোমরা বলে দেবে দিস ইস দ্য রাইট স্টেপ। বাট ধরো কোনো কারণে এটা মাথায় নেই, ঠিক আছে? তাহলে তোমরা কিভাবে সলভ করতে পারো সেটা একবার দেখো। এইখানটা তো বলেই দিয়েছে যে প্রাইমারি প্রোডিউসার অ্যান্ড হায়ার ট্রপিক লেভেলের মধ্যে একটা ইম্পোর্টেন্ট লিঙ্কের কাজ করে। ঠিক আছে? তাহলে প্রাইমারি প্রোডিউসার কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে? আর এই হায়ার ট্রপিক লেভেল বা সেকেন্ডারি কনজিউমার আমরা বলতে পারি। তো zooplankton primarily feed on phytoplankton, we know that, and help transfer energy from primary producer, that is phytoplankton, to secondary consumer. ঠিক আছে? তো this statement is correct statement. বোঝা গেল? এইবার আমরা স্টেটমেন্ট 3 পড়ছি। আর আমরা এটাও দেখতে পাচ্ছি এই স্টেটমেন্টটা 2 টা কিন্তু স্টেটমেন্ট 1 কে কিন্তু এক্সপ্লেইন ও করছে। এইবার আমরা স্টেটমেন্ট 3 পড়ি।
এক্সক্লুসিভলি এই টাইপের যখন ওয়ার্ড পাবো না আমরা ফার্স্টে মার্ক করব এক্সক্লুসিভলি। এক্সক্লুসিভলি অটোট্রপিক অর্গানিজম দ্যাট প্রোডিউস দেয়ার ওন ফুড থ্রু ফটোসিনথেসিস। বেসিক এনভায়রনমেন্ট রিভিশন করলে তোমরা তো জানবে ভাই জুপ্ল্যাঙ্কটন কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না। এরা কিন্তু নিজে ফুডের উপর বেসিক্যালি কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর ডিপেন্ডেন্ট। সো দিস ইজ আ রং স্টেটমেন্ট। ঠিক আছে? এটা কিন্তু নলেজের বেসিসেই তো ফার্স্ট তোমাদের সলভ করে দেওয়া উচিত। তারপরেও দেখো এরকম এক্সক্লুসিভলি অটোট্রপিক অর্গানিজম এই টাইপের যখন কোয়েশ্চেন স্টেটমেন্ট ডিজাইন করে না there is a high chance কিন্তু রং হয়। তো এটা কি হলো? এটা কিন্তু রং স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে আমার কি দাঁড়ালো? দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলোতে যখনই তুমি বুঝে যাচ্ছ যে একটা রং আর একটা রাইট আনসার কিন্তু বেরিয়ে আসছে। Only one of the statement 2 and statement 3 is correct and that explains statement 1 ঠিক আছে? যখন দুটো স্টেটমেন্ট কারেক্ট হবে তখন কিন্তু A আর B এর মধ্যে যেকোনো একটা আনসার হবে। আর যদি দুটো স্টেটমেন্ট রং হয়ে যায় তাহলে তো obviously D বাট এক্ষেত্রে একটা রাইট একটা রং স্টেটমেন্ট তাহলে কিন্তু বাই ডিফল্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের C। এইবার আসছে এর এক্সপ্লেনেশন পার্ট। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো এই এক্সপ্লেনেশন এগুলোই বলেছে। ঠিক আছে? এগুলো আবার সেই সেম জিনিসটা আমি তোমাদের পড়বো। দ্যাটস নট দ্য পারপাস অফ দিস লেকচার। ঠিক আছে? কোনো জায়গায় যদি প্রবলেম থাকে আমাকে জানাবে আমি করে দেবো। বাট মেইন যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এমসিকিউ সলভিং অ্যাপটিটিউডটা ডেভেলপ। এখানে যেমন বলেছে জুপ্ল্যাঙ্কটন ইন্টারমিডিয়েট ট্রপিক লেভেল ইন অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এনার্জি ট্রান্সফারে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর তাছাড়াও যে ক্যানট পারফর্ম ফটোসিনথেসিস ইজ ডিপেন্ড অন দ্য আদার অর্গানিজম ফর নিউট্রিশন। ঠিক আছে? বোঝা গেল? এইবার আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কিসের ব্যাপারে বলছে? ইকোসিস্টেম ফাংশনের ব্যাপারে। ঠিক আছে? দেখো ভালো করে কোয়েশ্চেনটা কেন অবজার্ভ করবে, পড়বে। কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু আনসার দেওয়া থাকে। ভালো করে পড়বে। কোয়েশ্চেনের কি ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে? Ecosystem function include processes such as energy flow, nutrient cycling, decomposition, which are essential for maintaining ecological balance. দেখো বেসিক যদি নলেজ থাকে তোমরা এনভায়রনমেন্ট যখন রিভিশন করছো বারবার কিন্তু এনার্জি ফ্লোর ব্যাপারে পড়ো, ফুড চেনের ব্যাপারে পড়ো, নিউট্রিয়েন্ট সাইকেলিং এর ব্যাপারে পড়ো, ডিকম্পোজিশন কিন্তু আনাদার ইম্পর্টেন্ট রোল। আর এগুলোই কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য কিন্তু মেইনটেইন করার জন্য ইম্পর্টেন্ট। তো ইটস বাই ডিফল্ট ইটস বিকাম আ রাইট স্টেটমেন্ট। তারপর আমরা আসছি স্টেটমেন্ট 2 তে। ইন অ্যান ইকোসিস্টেম এনার্জি ইজ রিসাইকেলড থ্রু ডিফারেন্ট ট্রপিক লেভেল whereas নিউট্রিয়েন্ট আর লস্ট and নট রিইউজড। ঠিক আছে? এই যখন প্রথম কথা তো দেখো যখন এরকম whereas not এইসব পাবে না জন্য পড়ার যে ধ্যানটা যেন সেটা যেন আরো বেশি বেড়ে যায়। অবজারভেশন পাওয়ার জন্য আরো বেশি যায়। তোমার মাইন্ড যাতে সেই টাইমে একদম অ্যালার্ট হয়ে যায়। আবার পড়ল। In an ecosystem, energy is recycled through different trophic level, whereas nutrient are lost and not reused. আরে ভাই আমরা তো এত পড়ি যে বায়ো জিওকেমিক্যাল সাইকেল যেখানে নিউট্রিয়েন্ট বারবার রিসাইক্লিং হয়। ঠিক আছে? তাহলে তো এটা পুরোপুরি রং হয়ে যাচ্ছে। নট রিউজড মানে নিউট্রিয়েন্ট তো আবার রিউজড হচ্ছে। বিভিন্ন ফর্মে রিউজড হয়। ঠিক আছে? তো পড়েই আমরা ওটা বুঝতে পারছি দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। এবার 2 যদি এলিমিনেট হয় তাহলে আমরা একবার দেখে নিই যে 2 এলিমিনেট করে কি আনসার আসছে? আচ্ছা দেখো 2 এখানে আছে 2 এলিমিনেট, 2 এলিমিনেট, 2 এলিমিনেট। তাহলে কি হলো দেখো এই 2 এলিমিনেট করেই দেখো আমাদের আনসার চলে আসে। বাট আমরা কিন্তু এমন না যে দুটো স্টেটমেন্ট পড়বো না। এই দুটো স্টেটমেন্টও কিন্তু পড়বো। ঠিক আছে? স্টেটমেন্ট 3 কি বলছে? Decomposition contribute to ecosystem functioning, yes, by converting organic matter into simpler inorganic form. আমরা কিন্তু এটা বারবার পড়ি যে ডিকম্পোজিশন এর সাহায্যে কিন্তু অর্গানিক ম্যাটার সিম্পল অর্গানিক ফর্মে কিন্তু হয়। তো দিস ইজ এগেইন আ রাইট স্টেটমেন্ট। ঠিক আছে? আর তারপরে স্টেটমেন্ট কি বলছে? হায়ার বায়োডাইভার্সিটি ইন অ্যান ইকোসিস্টেম জেনারেলি এনহান্স দ্য স্টেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ ইটস ফাংশন। হায়ার বায়োডাইভার্সিটির ফলে কি হয়? যে ইকোসিস্টেমের যে স্টেবিলিটি অ্যান্ড ফাংশনের যে এফিসিয়েন্সি সেটাও কিন্তু বেড়ে যায়। উই অলসো নো দ্যাট। ইটস নাথিং মানে এক্সট্রাঅর্ডিনারি এগুলো বেসিক এনভায়রনমেন্ট আমরা একবার দুবার যদি আমাদের যে কোর বুক আছে সেটা পড়লেই কিন্তু আমরা জানতে পারি। আর তারপরে এই কিভাবে দেখো মাইনিউট ডিটেইলস এর সাথে ফোকাস করে পড়ে আমরা এটা বুঝতে পারলাম দিস ইজ আ রং স্টেটমেন্ট। আনসার কিন্তু 1, 3 অ্যান্ড 4 কিন্তু চলে আসে। আর এখানে কি বলেছে কারেক্ট। হ্যাঁ, এই টাইপে কিন্তু অনেক ফোকাস রাখবে। কারণ অনেক সময় কিন্তু ইনকারেক্ট বলে। ঠিক আছে? ইনকারেক্ট বললে কিন্তু আমাদের অনলি 2 আনসার হয়ে যেত। ঠিক আছে? তো এখানে ফোকাস রাখবে। এবার সলিউশন এ দেখো এটাই বলেছে। ঠিক আছে? এনার্জি ফ্লো, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, ডিকম্পোজিশন এগুলো কিন্তু ইকোসিস্টেমের একটা ইম্পোর্টেন্ট ফাংশন। এছাড়াও এনার্জি ফ্লো যেটা হয় সেটা ইউনিডাইরেকশনাল। যে আমরা 10% রুল পড়ে থাকি না? ঠিক আছে? বাট এই বায়োজিওকেমিক্যাল সাইকেলের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট এর ক্ষেত্রে নিউট্রিয়েন্ট কিন্তু কন্টিনিউয়াসলি রিসাইকেলড হয়। আর ডিকম্পোজিশন কিন্তু
ইনডিড প্লে আ ক্রুশিয়াল রোল ইন ব্রেকিং অর্গানিক ম্যাটারকে ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্সে কিন্তু ব্রেক করে। ঠিক আছে? এছাড়া হায়ার বায়োডাইভার্সিটি যেটা আছে সেটা কি করে না ইকোসিস্টেমের স্টেবিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স কিন্তু বাড়িয়ে দেয়। বোঝা গেল? জাস্ট আনসার কি হয়ে গেল? এই। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 40। 14 কি বলছে? আবার ৩ টে স্টেটমেন্টের assertion reasoning. We know that this statement has to be correct. ঠিক আছে? বাট আমরা কিন্তু এটাকে পড়বো ভালো করে। কি বলছে? Methane emission constitute a significant component of anthropogenic greenhouse gas. Yes, we know that. Have a substantial impact on global warming, particularly in short term. আমরা জানি যে মিশন কিন্তু শর্ট টার্মে কিন্তু বেশি কিন্তু গ্লোবাল ওয়ার্মিং করার পোটেনশিয়াল রাখে। These statements become right statement. লজিক্যাল স্টেটমেন্ট আর এটা কিন্তু নলেজের তোমাদের নলেজের থ্রুতেই কিন্তু জানা উচিত। ঠিক আছে? এখানে কিন্তু মেজর কোনো এলিমিনেশন এর না। দিস হ্যাভস টু বি সলভড বাই ইওর নলেজ বেস। ঠিক আছে? এরপর আমরা স্টেটমেন্ট 2 করছি। স্টেটমেন্ট 2 কি বলছে? মিথেন possesses a higher global warming potential than carbon dioxide. Yes. ওভার শর্টার টাইম হরাইজন। আমরা এটা জানি বেসিক জিনিসে আমরা রিভিশন করি যখন পড়ি যখন তখন আমরা পাই যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কিন্তু মিথেনের কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি ওভার শর্ট টাইম। দেয়ার বাই এনহান্সিং ইটস রিলেটিভ ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে? তো গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল যদি বেশি থাকে তাহলে কিন্তু ইমপ্যাক্টও রিলেটিভলি বেশি হবে ক্লাইমেট চেঞ্জের উপর। তো ইটস এগেইন এ রাইট স্টেটমেন্ট। আর দেখো এই স্টেটমেন্টটা কিন্তু এটাকে কিন্তু এক্সপ্লেনও করছে। তারপর যেটা আসছে যে অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ মিথেন ইনক্লুড এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, ফসিল ফিউল এক্সট্রাকশন, ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইন ল্যান্ড। বুঝতে পারছো? দেখো এগুলো কিন্তু পুরোপুরি তোমাদের যারা বারবার মানে নিউজ পেপার ডেইলি পড়ছো এই বারবার এর উপর কিন্তু ডিসকাশন হয়। ঠিক আছে? অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ মিথেন ইনক্লুড এগ্রিকালচার অ্যাক্টিভিটি। আজকেরও যে প্রিলিমস বাইস আমাদের সেশন হলো সেখানেও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম যে এগ্রিকালচার অ্যাক্টিভিটি থেকে কিভাবে প্রচুর পরিমাণে মিথেন কিন্তু রিলিজ হয়। ফসিল ফিউল এক্সট্রাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো ইটস এগেইন এ রাইট স্টেটমেন্ট। আর দেখো এই স্টেটমেন্টটাও কিন্তু এটাকে এক্সপ্লেইন করছে। ঠিক আছে? যখনই বুঝতে পারবে যে এক্সপ্লেইন করছে কি করছে না, একটা না বিকজ লাগিয়ে থাকবে। যদি বিকজ ঠিক ব্যাঠে তাহলে মনে করবে যে না এক্সপ্লেইন করছে। যদি না হয় দেন কিন্তু এক্সপ্লেইন যদি না হয় তাহলে আনসার কিন্তু পাল্টে যাবে। তো এটাও এক্সপ্লেইন করছে, এটাও এক্সপ্লেইন করছে। তো আনসার কি হয়ে গেল? আনসার কিন্তু হয়ে গেল এ। দেখো 14 কিন্তু এ। এখানেও কিন্তু এই মিথেন এমিশন এর ব্যাপারে বলেছে মেজর সোর্স অফ অ্যানথ্রোপোজেনিক গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে? হায়ার গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার্বন ডাই অক্সাইড ওভার শর্টার টাইম হরাইজন। আর যে অ্যানথ্রোপনিক সোর্স এগ্রিকালচার, ফসিল ফিউল এক্সট্রাকশন, ঠিক আছে? ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইন ল্যান্ডফিল এগুলো কিন্তু মেজর অ্যানথ্রোপোজেনিক সোর্স। বোঝা গেল? এটা তো হলো। এইবার আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 15 ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি। দেখো ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটির উপর না দেয়ার ইজ আ হাই চান্স কোয়েশ্চেন আসতে পারে। আর আমরা আমাদের যে শিওর শর্ট টপিক দিয়েছিলাম এনভায়রনমেন্টের সেটাতেও কিন্তু বলেছিলাম যে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি খুব ভালো করে পড়বে। ঠিক আছে? এবার কি বলছে দেখো। It is a global finance mechanism, acha, designed to provide recurring payment to tropical countries based on the area of standing forest they successfully preserve. দেখো তোমরা যারা ট্রপিক্যাল ফরেস্টের ব্যাপারে পড়েছো তারা কিন্তু জানো দিস ইজ আ রাইট স্টেটমেন্ট। ঠিক আছে? বাট যারা জানো না তারা হোল্ড করে যাও। ঠিক আছে? যে আমি বুঝতে পারছি না এটা রাইট না রং স্টেটমেন্ট। ঠিক আছে? আমি হোল্ড করলাম। তারপরে আমি স্টেটমেন্ট 2 পড়লাম। স্টেটমেন্ট 2 কি বলছে? "The facility aim to operate as a traditional grant-based program managed exclusively by United Nation Environment Program." ইউপিসি না একটা ট্রেন্ড আছে। ইউপিসি যখনই অর্গানাইজেশন দেবে না, there's a এই চান্স যে অর্গানাইজেশনটাকে ঘুরিয়ে দিয়েছে। অর্গানাইজেশনটাকে অন্য অর্গানাইজেশন দিয়েছে। তো জেনারেলি না অর্গানাইজেশন বারবার মাল্টিপল টাইম যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এনালাইসিস করবে এই ট্রেন্ডটাকে দেখতে পারবে। ১০ বার যদি হয় তাহলে ৬ বার কিন্তু ভুল হয়, ৪ বার কিন্তু ঠিক হওয়ার পসিবিলিটি থাকে। আরো বেশিই হয়। ৮ বার ভুল হয়, ২ বার ঠিক হওয়ার পসিবিলিটি থাকে। তো এই টাইপের কোয়েশ্চেন দেখলে কিন্তু আমি জেনারেলি কি করি যে না স্টেটমেন্টটা কিন্তু রং স্টেটমেন্ট আমি ধরে নিই। ঠিক আছে? তাহলে কি হলো আমার এখান থেকে অপশন সি কিন্তু কেটে গেল। তারপর টু কোয়ালিফাই ফর দ্য পেমেন্ট রেসিপিয়েন্ট কান্ট্রি মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট দে হ্যাভ kept deforestation rate below a specific predefined threshold. Don't you think this is logically sound correct?
কেন লজিক্যালি সাউন্ড কারেক্ট বলছি? ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি। তার মানে এটুকু তো আমরা বুঝতে পারছি যে ফরেস্টকে প্রোটেক্ট করার কথা বলছি। ঠিক আছে? তো ফরেস্টকে প্রোটেক্ট করা এই যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং টুকু আমাদের থাকে, এবার পড়ো স্টেটমেন্টটা টু কোয়ালিফাই ফর দ্য পেমেন্ট রেসিপিয়েন্ট কান্ট্রি মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট দে হ্যাভ কেপ্ট ডিফরেস্টেশন রেট বিলো স্পেসিফিক প্রিডিফাইন্ড থ্রেশহোল্ড। না একটা প্রিডিফাইন্ড থ্রেশহোল্ড আছে তার থেকে নিচে রাখতে হবে ডিফরেস্টেশন রেট। তবেই তো আমরা প্রোটেক্ট করতে পারবো। দ্যাটস অলসো লজিক্যালি সাউন্ড কারেক্ট। আর যদি যারা জেনে থাকো এটা তো একবার পড়েই বুঝে যাবে। বাট যারা জানো না তাদের জন্য কিন্তু আমি লজিকটা বলছি, কি লজিকে তোমরা ভাবতে পারো, কোন ডাইমেনশনে ভাবতে পারো। তো আমার মনে হচ্ছে আচ্ছা এটাও তো কারেক্ট। এইবার আবার ফার্স্ট স্টেটমেন্টটা পড়ো যে এটা মাথায় রাখো যে এটা ফরেস্টকে প্রোটেক্ট করার জন্যই ইয়েটা ইনিশিয়েটিভটা লঞ্চ হয়েছে। এটুকু জানলেই কিন্তু এটা করা যাবে। দেখো, it is a global financial mechanism, okay, designed to provide recurring payment, okay, কোনো এখনো পর্যন্ত কোনো এক্সট্রিম কিছু দেখছি না, টু ট্রপিক্যাল কান্ট্রিজ, আচ্ছা, বেসড অন দ্য এরিয়া অফ স্ট্যান্ডিং ফরেস্ট দিস সাকসেসফুলি প্রিজার্ভ। তার মানে বলছি যে সাকসেসফুলি প্রিজার্ভ যদি করতে পারে ট্রপিক্যাল কান্ট্রির যে কান্ট্রি ট্রপিক্যাল এরিয়াতে যে কান্ট্রিগুলো আছে তারা যদি সাকসেসফুলি ফরেস্ট প্রিজার্ভ করতে পারে তাহলে রিকারিং পেমেন্টের একটা প্রভিশন আছে। ডোন্ট ইউ থিংক ইটস মেকিং লজিক্যালি সাউন্ড স্টেটমেন্ট? ঠিক আছে? তো এখানে এমন কোনো কিছু এক্সট্রিম ওয়ার্ডও নেই যার সাথে বেস করে আমি পার্টিকুলার এটাকে কাটবো। যেমন এখানে দেখলাম যে এক্সক্লুসিভলি আছে, তারপরে হচ্ছে একটা অর্গানাইজেশন আছে যেখানে ইউপিএসসি ট্র্যাপ করতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো স্টেটমেন্টকে নেগেট করতে পারবে না, ঠিক আছে? টেক ইট অ্যাজ এ কারেক্ট। এটা কিন্তু বহুত ইম্পোর্টেন্ট একটা টিপস। আমি আমার নিজেরও মানে প্রিলিমসে মার্কস যখন আমার এই জিনিসগুলো যখন বুঝতে পেরেছি তখনই কিন্তু আমার প্রিলিমসের মার্কস বুস্ট হয়েছে আর প্রিলিমস কিন্তু কনজিকিউটিভ টাইম কিন্তু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। যখনই ইউপিএসসি কোনো কিছু ধরো এক্সট্রিম কিছু বলছে না, লজিক্যালি সাউন্ড বলছে, দ্যাটস এ হাই চান্স ইটস কারেক্ট হবে। তো এটা যদি দেখতে পারি যে দুটো স্টেটমেন্ট কারেক্ট হয়ে গেল, আমাদের কি জিজ্ঞেস করেছে কারেক্ট, তো আনসার হয়ে গেল অনলি 2 স্টেটমেন্ট আর কারেক্ট, অপশন বি। কি বলেছে আমাদের আনসারে দেখো 15 বি। আর ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি না খুব ভালো করে পড়বে। দ্যাটস এ হাই চান্স কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। নিউ ইয়ার ডিক্লারেশন ফরেস্টের উপরে এর আগে কোয়েশ্চেন এসছে, রেড প্লাস প্লাসের উপর কোয়েশ্চেন এসছে। তো এই ডাইমেনশনে কিন্তু আবার কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আর ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি এটা কিন্তু ইউনেপ ম্যানেজ করে না। ইট ইজ নট অ্যান এক্সক্লুসিভ ইউএন ম্যানেজ প্রোগ্রাম। দেখো এই এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনে কিন্তু গেম খেলেছে। ঠিক আছে? এটা খুব ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি যখন কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করবে স্পেশাল ফোকাস থাকবে। এখন বোঝো যে কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। বুঝতে পারলে? থট প্রসেসটা বুঝতে পারলে? দ্যাটস মোর ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এইবার আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো, নন ডিসপারসিভ ইনফ্রারেড অ্যাবজর্পশন মেথড ইজ ইউজড টু মেজার হুইচ অফ দ্য ফলোইং পলিউটেন্ট ফর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেট। এইখানটায় কিন্তু এসে তোমার এলিমিনেশন কিন্তু কাজ অতটা করবে না। এই কোয়েশ্চেনটা কিন্তু নলেজ বেসের কোয়েশ্চেন। আর এর যে আনসারটা আছে সেটা হবে কার্বন মনোক্সাইড। এই নন ডিসপারসিভ ইনফ্রারেড অ্যাবজর্পশন মেথড কিন্তু কার্বন মনোক্সাইড মেজার করতেই কিন্তু ইউজ করা। ঠিক আছে? কততে ছিল? 45। ঠিক আছে? 45 এর আনসার দেখো সি। নন ডিসপারসিভ ইনফ্রারেড অ্যাবজর্পশন মেথড ইজ স্ট্যান্ডার্ড টেকনোলজি ইউজড টু মেজার কার্বন মনোক্সাইড। এই টাইপের কিন্তু নিউ যে সমস্ত টেকনোলজি আছে এনভায়রনমেন্টের, ঠিক আছে? সে তার উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে? এইবার আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 56। এগেইন 3 স্টেটমেন্ট কোয়েশ্চেন। দেখো কি করে সলভ করা যায়। আমরা জানি 3 স্টেটমেন্ট অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেনে দিস স্টেটমেন্ট হ্যাজ টু বি রাইট। তাও আমরা পড়বো স্টেটমেন্ট 1 কি বলছে। যখন পড়বে মাথায় রাখবে যে লজিক্যালি স্টেটমেন্টটা সাউন্ড করছে কিনা। আগেই না রাখতে যাবে না জিনিসটা। লজিকটা দেখবে কি বলতে চাইছে। Microplastic are emerging as a significant environmental concern due to their persistence and widespread presence in terrestrial and ecosystem. Yes, terrestrial ecosystem এ মাইক্রোপ্লাস্টিক কিন্তু একটা one of the major challenge যেটা আমরা পড়ে থাকি। And also this is the right statement. এইবার আসছি স্টেটমেন্ট 2 তে। এবার আরো ফোকাসটা আরো বাড়িয়ে দেবে। Microplastic are characterized by their small size, okay, large surface area, হ্যাঁ, small size হলে large surface area হবে, sound correct, which enable them to absorb toxic pollutant, okay, and facilitate their transport in the environment. আচ্ছা, তাহলে কিন্তু এটা দেখো প্রত্যেকটা কিন্তু লজিক্যালি কিন্তু এটা সাউন্ড করছে। মাইক্রোপ্লাস্টিক, স্মল সাইজ, ইয়েস উই নো দ্যাট, লার্জ সারফেস এরিয়া, ঠিক আছে? তার জন্য কিন্তু টক্সিক পলিউটেন্ট অ্যাবজর্ব করতে পারছে। অ্যান্ড তাদের ট্রান্সপোর্টে কিন্তু অ্যান্ড ফেসিলিটেট দ্য ট্রান্সপোর্ট ইন দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে? আর এটাও তাহলে বুঝতে পারছি যে এই স্টেটমেন্টটা কিন্তু একটাকে এক্সপ্লেনও করছে। তাই না?
এইবার দেখো স্টেটমেন্ট 3, মাইক্রোপ্লাস্টিক আর প্রাইমারিলি বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক বায়োডিগ্রেডেবল, যখনই এটা পড়বে না তোমাদের সব সঙ্গে সঙ্গে ঘন্টা বাজে ওদিক, ঠিক আছে? দিমাগ কি বাত্তি জ্বলনা চাইয়ে, ঠিক আছে? বায়োডিগ্রেডেবল প্লাস্টিক খুব রেয়ার হয়। মাইক্রোপ্লাস্টিক আমরা জানি যে দিস ইজ ওয়ান অফ দ্য, মানে এর প্রবলেমে প্রচুর, মানে এনভায়রনমেন্টালি এটা প্রচুর চ্যালেঞ্জিং, বাট বায়োডিগ্রেডেবল হলে চ্যালেঞ্জিং কি করে হবে? না, হবে না, না? তো মাইক্রোপ্লাস্টিক আর প্রাইমারিলি বায়োডিগ্রেডেবল, এটা যখন বুঝবে তখনই বুঝতে পারছো যে কিছু তো একটা প্রবলেম আছে। অ্যান্ড আর র্যাপিডলি আবার বলছে র্যাপিডলি ডিকম্পোজড বাই ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস ইন দ্য এনভায়রনমেন্ট। পড়েই বোঝা যাচ্ছে দিস ইজ আ ইললজিক্যাল স্টেটমেন্ট অ্যান্ড অ্যান্ড অলসো এক্সট্রিম স্টেটমেন্ট, র্যাপিডলি ডিকম্পোজড। কি বলছে যে মাইক্রোপ্লাস্টিক কখনোই বায়োডিগ্রেডেবল হয় না। যখনই আমি স্টেটমেন্টটাকে কেটে দিচ্ছি, আমার কিন্তু দেখো আমি জানি এটা রাইট স্টেটমেন্ট আর রং স্টেটমেন্ট, আমার কিন্তু একবারেই আনসার চলে আসছে। অপশন সি কিন্তু রাইট আনসার। বোঝা গেল? এইবার দেখো এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি। এটা ছিল 56। এইভাবে যদি আমরা কোয়েশ্চেন সলভ করি তাহলে কি হবে? আমাদের কম নলেজ থাকা সত্ত্বেও কিন্তু আমরা স্টেটমেন্টটাকে পড়ে, ঠিক আছে? সেটাকে ঠিকভাবে ইন্টারপ্রেট করে লজিক্যালি, আমাদের লজিক যে আমরা যেটুকু আমাদের নলেজ বেস আছে সেইটুকু নলেজ বেসের উপর লজিক লাগিয়ে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি। দেখো এখানে এটা এক্সপ্লেন করেছে মাইক্রোপ্লাস্টিক এনভায়রনমেন্টাল কনসার্ন, ঠিক আছে? আর স্মল সাইজ আছে, লার্জ সারফেস এরিয়া আছে, এর জন্য তারা কি করে অ্যাবজর্ব টক্সিক সাবস্টেন্স, হেভি মেটাল, অর্গানিক পলিউটেন্ট। আর মাইক্রোপ্লাস্টিক কিন্তু রেডিলি বায়োডিগ্রেডেবল না, ঠিক আছে? আর কিন্তু লং পিরিয়ডের জন্য কিন্তু এনভায়রনমেন্টে থাকে। বোঝা গেল? এইবার আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ক্লাউড সিডিং এর উপর কোয়েশ্চেন এসছে। ক্লাউড সিডিং ইজ আ ওয়েদার মডিফিকেশন টেকনিক employed to enhance precipitation under suitable atmospheric condition. তোমরা যারা ক্লাউড সিডিং এর ব্যাপারে বেসিক জানো তারা জানো দিস ইজ দ্য রাইট, বাট যারা জানো না তারা একটু হোল্ড করো। স্টেটমেন্ট 2 কি বলছে? ইট ইনভলভ ডিসপারশন অফ সাবস্টেন্স সাচ as silver iodide, hydroscopic salt into cloud in order to facilitate condensation and promote formation of precipitation. Again, this is a knowledge যখনই ক্লাউড সিডিং খুব ফেমাস হবে আর তোমরা বেসিক রিভিশন করলে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু একবারে দেখেই কিন্তু সলভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা হচ্ছে। বাট যারা জানো না তারা এবার হোল্ড করে আবার পড়। কি বলছে? ক্লাউড সিডিং ইজ এ ওয়েদার মডিফিকেশন টেকনিক এমপ্লয়েড টু এনহান্স প্রেসিপিটেশন। আচ্ছা, ক্লাউড সিডিং এর সাহায্যে, হ্যাঁ, সিডও আছে, ক্লাউড আছে, হ্যাঁ, প্রেসিপিটেশন হচ্ছে, ঠিক আছে। আন্ডার সুইটেবল অ্যাটমসফেরিক কন্ডিশন, ওকে, সুইটেবল অ্যাটমসফেরিক কন্ডিশনে ক্লাউড সিডিং এর সাহায্যে প্রেসিপিটেশন করা হচ্ছে, এটাই তো বলতে যাচ্ছে। কোনো এক্সট্রিম কিচ্ছু নেই। ইয়া, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট, ঠিক আছে। এইবার স্টেটমেন্ট 2 কি বলছে? ইট ইনভলভ dispersion of substance such as silver iodide, hydroscopic salt into cloud in order to facilitate condensation and promote the formation of precipitation. যখনই এটা সেকেন্ড বার পড়ছো না তখনই বুঝতে পারছো আরে বাবা এটা তো এক্সপ্লেন করছে যে কিভাবে ক্লাউড সিডিং এর সাহায্যে প্রেসিপিটেশনটাকে হবে, বৃষ্টি কি করে হবে, সেটাই তো এক্সপ্লেন করছে। সেকেন্ড টাইম যখনই পড়বে তখনই এই জিনিসটা দেখো কম্প্রিহেন্ড করতে পারলে এটা বুঝে যাবে যে এটা তো বলছে যে হ্যাঁ, ক্লাউড সিডিং এর সাহায্যে প্রেসিপিটেশন করানো হয়। বাট কিভাবে করা হয় সেটা তো এই স্টেটমেন্ট এক্সপ্লেন করছে। তাহলে আনসার কি হয়ে গেল? যে স্টেটমেন্ট 2 কিন্তু স্টেটমেন্ট 1 কে এক্সপ্লেন করছে and both are generalistic statement and logically correct statement. তো আনসার became 57A। এবার কি আছে দেখি একবার? হ্যাঁ, দেখো 57A কিন্তু আছে। ক্লাউড সিডিং কিন্তু ওয়েদার মডিফিকেশন টেকনিক যার সাহায্যে প্রেসিপিটেশন, বৃষ্টি কিন্তু এনহান্স করা হয়। তার জন্য কি করা হয়? সিলভার আয়োডাইড, হাইড্রোস্কোপিক সল্ট, এগুলো, এই যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো কিন্তু ডিসপার্স ইনটু ক্লাউড টু অ্যাক্ট অ্যাজ এ কনডেনসেশন, মানে এইগুলো ছড়িয়ে দিয়ে তারপরে কনডেনসেশনের কিন্তু কাজ করে, সেখান থেকে কিন্তু প্রেসিপিটেশন হয়। বোঝা গেল? বাট মোর দ্যান নলেজ দ্য অ্যাপটিটিউড, কিভাবে সলভ করছি, অ্যাপ্রোচিং করছি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। বারবার কিন্তু আমি ওই জায়গাটাতে ফোকাস করছি, রাইট? তাহলে স্টেটমেন্ট কি হলো? 57A। এরপর কিন্তু স্পিসিস এর উপর এনভায়রনমেন্টে কিন্তু কোয়েশ্চেন আসে। দেখো স্লথ বিয়ারের উপর কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে? ইট ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আচ্ছা, and is adapted to tropical and subtropical habitat. দেখো স্লথ বিয়ার, ঠিক আছে, হয়তো আমরা অনেকে জানি না। যখন জানি না আমরা পড়ার পরে বুঝতে পারছি না, আমরা হোল্ড করব। এবার আমরা সেকেন্ড স্টেটমেন্টটা পড়ব। ইট প্রিডমিনেন্টলি ফিডস অন টার্মাইটস অ্যান্ড অ্যান্ট, ওকে, ইউজিং ইট স্পেশালাইজ নোট অ্যান্ড লং ক্লজ। দেখুন স্টেটমেন্টটাকে কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দেখো, ইট প্রিডমিনেন্টলি ফিড অন টার্মাইটস অ্যান্ড অ্যান্ট, ওকে, এই পর্যন্ত তো ঠিক আছে। হতেও পারে নাও পারে, উই ডোন্ট নো। বাট এখানটা এখানে এক্সপ্লেন করছে ইউজিং স্পেশালাইজ নট অ্যান্ড লং ক্লজ।
মানে দেখেছো স্টেটমেন্টটাকে কিভাবে হলিস্টিক বানানোর একটা চেষ্টা চলছে। তো এই টাইপের যখন এই টাইপের এনালিসিস গুলো তখনই আসবে যখন তুমি বারবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এনালিসিস করবে, অবজার্ভ করবে। তো এরকমই যখনই দেখছো যে এরকম হলিস্টিক বানানোর একটা স্টেটমেন্টের চেষ্টা হচ্ছে, যে কনসিডার ইট ইস আ রাইট স্টেটমেন্ট। So I'll go for I'll take it as a correct step. And then I'll come to statement 3. Statement 3 কি বলছে? It is classified as critically endangered under the IUCN Red List. দেখো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কিন্তু খুব কম স্পিসিসই আছে ইন্ডিয়াতে। আর আমরা কিন্তু যখন বেসিক স্পিসিস রিভিশন করি তখন কিন্তু আমরা পার্টিকুলার ফোকাস কিন্তু রাখি কোন স্পিসিস কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এবার তোমরা যারা স্লথ বেয়ার ধরা হয়তো পড়োনি। তাহলে দেখছো যে আচ্ছা যদি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হতো, আমি কিন্তু তাহলে রিভিশন করতাম। ট্রাস্ট অন ইউর প্রিপারেশন, ট্রাস্ট অন ইউর নলেজ বেস। তাহলে কিন্তু আমি জানতাম। তো সেই লজিক এপ্লাই করে আমি কিন্তু এটা বলতে পারি যে দিস ইজ নট আ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ঠিক আছে? তো আমি কিন্তু আই উইল নট গো ফর ইট। তো ৩ কেটে যাচ্ছে। একটা তো এট লিস্ট রাইট হচ্ছে। এবার আসছে স্টেটমেন্ট 1। এটাকে সেকেন্ড রাউন্ডে পড়বে। দেখো পড়ো। It primarily found in Indian subcontinent and it's adapted to tropical and subtropical habitat. হ্যাঁ, ইন্ডিয়ান এবার এটাকে লজিকটা এইভাবে দেখতে পারো তোমরা যে ইন্ডিয়া কিন্তু মেইনলি ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল এরিয়ার মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে? তো সেটা হলে কি হবে যে এই স্টেটমেন্টটা কিন্তু লজিক্যালি সাউন্ড মানে কারেক্ট সাউন্ড করছে। আর তাছাড়াও আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যখন ধরো ৩ টে স্টেটমেন্টের কোয়েশ্চেন আসে এরকম অপশন A অ্যান্ড অপশন B এর মধ্যে যদি ফেঁসে যাও তাহলে ইউপিএসসি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এনালাইসিস করে দেখা গেছে মেক্সিমাম টাইমে কিন্তু ২ টো স্টেটমেন্ট কারেক্ট হবে। ঠিক আছে? আর এই লজিকটা কিসের উপর আসছে? এটা কিন্তু এর ডেটা যে বেস যেটা আসছে এই ট্রেন্ড ফাইন্ড করা সেটা কিন্তু ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার। ঠিক আছে? এরকমভাবে যদি তোমরা ১০ টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো হয়তো ৬ টা ঠিক হবে, ৪ টে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। বাট যখনই তোমরা এরকম ২ টোতে ডিডাক্ট করে চলে এসছো, you have to attempt that question. তো আনসার কি হয়ে গেল? আনসার কিন্তু আমি যদি মার্ক করতাম, আনসার কিন্তু বি করতাম। আর এখানে কি আছে দেখো, এখানেও কিন্তু বি আছে। ক্লথ বিয়ার কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায় ওয়াইড রেঞ্জ অফ ফরেস্টেড ইকোসিস্টেমে। ঠিক আছে? আর একটি ইনসেক্টিভোরাস স্পিসিস, ফিড অন টার্মাইট অ্যান্ড অ্যান্ট আর স্পেশালাইজড স্নট অ্যান্ড লং ক্লস আছে। এই দেখো, ঠিক আছে? আর কিন্তু এটা ভালনারেবল, নট ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। বোঝা গেল? এরপর আমরা আসছি 59 এ। দেখো 59 কি বলছে? ফুড ওয়েস্ট ব্রেকথ্রু প্রোগ্রাম ওয়াজ অফিসিয়ালি লঞ্চড বাই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইটস পার্টনার ইন COP30 ইন বেলাম অ্যান্ড ব্রাজিল। তাহলে আমি কি এর আগে বললাম দেখো, যদি তোমরা ফুড ওয়েস্ট ব্রেকথ্রু প্রোগ্রাম যদি পড়ে থাকো তাহলে তো জানবে যে এটা ইউনেপি লঞ্চ করেছে COP30 তে। বাট যদি না পড়ে থাকো, ঠিক আছে? এর আগে যেটা বললাম না যে এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন অনেক সময় মেক্সিমাম টাইমে কিন্তু ভুল দেয়। তো সেই লজিকে ধরো কেউ এটাকে যদি রং ও ধরো কোনো প্রবলেম নেই। ধরতেই পারো এটা। অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা রাইট বাট হয় না? যে আমরা কিন্তু যখন এর লজিক লাগাবো বা এলিমিনেশন এসব টেকনিক লাগাবো তাহলে কিন্তু অনেক স্টেটমেন্ট রং হবে। এটা কিন্তু ওই টাইপের একটা স্টেটমেন্ট। তারপরে স্টেটমেন্ট 2 তে আসো, "The initiative aim to reduce global methane emission by 7% by achieving the target of halving per capita global food waste by 2030." ঠিক আছে? এগেইন এটা ডেটা আছে। আমিও জেনারেলি এরকম মানে ইয়ে থাকে যদি ডেটাটা না থাকে I consider it as wrong. ঠিক আছে? তো এই পার্টিকুলার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ২ টো স্টেটমেন্টই যদি রং হয়ে যায় তাহলে তো মানে কোনটাই ইয়ে হবে না, না? এখানে একটা অপশনও কিন্তু মার্ক করা যাবে না। মানে একটা কিন্তু has to be correct স্টেট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমি কি করব? আমি এটা করব যে না এই ডেটাটা মাইট বি রং। ঠিক আছে? এই ডেটা কিন্তু হয়তো রং হতে পারে। তো এই বেসিসে যদি আমি কোয়েশ্চেনটা সলভ করতাম এক্সামিনেশন হলে তাহলে কিন্তু আমি সি মার্ক করতাম। তো অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালিতে ফুড যে ২ টো স্টেটমেন্টই রাইট। ঠিক আছে? এই ফুড ওয়েস্ট ব্রেক থ্রু প্রোগ্রাম এটা ইউনেপ লঞ্চ করে। ঠিক আছে? এই COP30 তে। আর যেই ডেটাটা দিয়েছে এটাও কিন্তু রাইট। ঠিক আছে? তো যখন তুমি এরকম লজিক্যালি ডিডিউস করবে অ্যান্সার, তোমার যদি ১০ টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো ৭ টা যদি ঠিক হয় ৩ টে কিন্তু ভুল হবে। ইউ হ্যাভ টু বিয়ার দ্যাট কস্ট। ঠিক আছে? এই সেম লজিকে যদি লাগাই তাহলে ১০০ টা কোয়েশ্চেন যদি আমি অ্যাটেম্প্ট করি ৭০ টা যদি ঠিক হয় ৩০ টা ভুল হয় তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু অনেক কাট অফ এর থেকে অনেক বেশিতে চলে যাবো। অ্যারাউন্ড 120 মার্কসে কিন্তু চলে যাবো। ঠিক আছে? ফরেস্টের কাট অফ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি পরীক্ষার হলে করলে এই কোয়েশ্চেনটা কিন্তু আমার রং হতো। বাট এর যে কারেক্ট আনসার সেটা কিন্তু দেখো বি কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে? ফুড ওয়েস্ট ব্রেকথ্রু প্রোগ্রাম আছে ইউনেপ লঞ্চ করেছে COP30 তে। অ্যান্ড এর সাথে দ্যা প্রোগ্রাম ইজ বেসিক্যালি অ্যালাইনড উইথ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে অ্যালাইন করা আছে অ্যান্ড ফুড ওয়েস্ট হ্যাভিং 50% ফুড ওয়েস্ট কমানোর কথাও কিন্তু বলা হয়েছে বাই 2030। ঠিক আছে?
এইবার আমরাই আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি 77 আর ৩ টে কোয়েশ্চেন আছে ব্যাস। ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 77 কোয়েশ্চেন কি বলছে? ৫ টা স্পিসিস দিয়ে দিয়েছে। হাউ মেনি অফ দ্য অ্যাবোভ ট্যাগস আর এমপ্লয়েড ইন বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ রিলেটেড রিসার্চ ফর ডিটেক্টিং অ্যান্ড মডেলিং হিউম্যান হেলথ কন্ডিশন। ঠিক আছে? আরে এই টাইপের যখন কোয়েশ্চেন গুলো দেবে না, ঠিক আছে? তখন পড়ে দেখতে পাচ্ছ যে আচ্ছা ডগ আই ডোন্ট নো, র‍্যাটস আই ডোন্ট নো, বিস ডোন্ট নো, ফ্লাইস ডোন্ট নো, পিজন ডোন্ট নো। এক্সাক্টলি কিন্তু বলা সম্ভব না। বাট পসিবিলিটি কিন্তু সবগুলোরই আছে। ক্যান ইউ এলিমিনেট ওয়ান যেকোনো একটাকে? কোনোভাবেই কিন্তু করতে পারবে না। কারণ হ্যাঁ, করতেই পারে ডগ মানে ধরো হাউ মেনি অফ দ্য অ্যাবভ ট্যাগস আর এমপ্লয়েড ইন দ্য বায়োমেডিক্যাল, ঠিক আছে? ডগও হ্যাঁ, হতেই পারে। র‍্যাটস আমরা কত শুনেছি ইঁদুরের উপর কত কিছু হচ্ছে। বিস হতেই পারে। না তো আমরা বলতে পারব না। ফ্রুট ফ্লাইস হতেই পারে। পিজিয়ন কিন্তু হতে পারে। পসিবিলিটি। দেখছো আমি থিংকিংটা দেখো পসিবিলিটি। উই ডোন্ট নো এক্সাক্টলি বাট উই হ্যাভ টু অ্যাটেম্প্ট। তো এই টাইপের কোয়েশ্চেন আমরা কি করব যে হ্যাঁ, না অল 5 কিন্তু আমি মার্ক করব পরীক্ষার এক্সামিনেশন হলে। এবার এখানে দেখি কি আছে দেখো আনসার 59, 59, 77 সরি 77 কিন্তু ডি আনসার আছে। দেখো এই টাইপের কোয়েশ্চেন এ না কেউ মানে মেক্সিমাম তোমাদের যারা যে কম্পিটিটর হবে তারা কিন্তু এক্সাক্ট আনসার জানবে না। বাট এইভাবেই কিন্তু লজিক্যালি কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে? ধরো যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তাদের মেক্সিমামই কিন্তু এটাকে ডি মার্ক করবে। এবার তুমি যদি ধরো তুমি ডি না মার্ক করে যদি অন্য কিছু মার্ক করো তাহলে কিন্তু তোমার মানে একটা নেগেটিভ হওয়ার একটা চান্স থাকে। কিন্তু ধরো তুমি সবাই ডি মার্ক করলো, তুমিও ডি মার্ক করলে। তাহলে কিন্তু সেখানে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু কি হয় না? যে লেভেল প্লেইং ফিল্ডেই থাকুক। যাতা কিন্তু প্রবলেমেটিক হয় না। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং অর্গানিজম। অর্গানিজম দ্যাট অ্যাক্ট অ্যাজ এ পলিনেটর আর ফাউন্ড ইন হাউ মেনি অফ দ্য above? কোন অর্গানাইজেশন অ্যাজ এ পলিনেটর হিসাবে কিন্তু কাজ করে? ব্যাটস আমরা সবাই জানি ব্যাটস কিন্তু ইম্পোর্টেন্ট রোল প্লে করে পলিনেটরে। বাটারফ্লাইস ইয়েস এগেইন। বিটলস ওকে হতে পারে। বার্ডস কিন্তু ইয়েস করে। ক্যাটারপিলার আচ্ছা দেখো বাটারফ্লাই অ্যান্ড ক্যাটারপিলার ডোন্ট ইউ থিংক? ঠিক আছে? ক্যাটারপিলাই তো পরে বাটারফ্লাই হচ্ছে না? ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কিন্তু ইউপিএসসি দেখো ২০২০ তে হয়তো একটা এরকম কোয়েশ্চেন দিয়েছিল। এই টাইপেরই এখানে লিখেছিল হট অ্যাসফাল্ট, কোল্ড অ্যাসফাল্ট টেকনোলজি। তো ওটা পড়েই বোঝা উচিত ছিল আইদার হট হবে নাই কোল্ড হবে। সিমিলারলি দেখো এখান থেকে এটা বলতে পারি যে আইদার বাটারফ্লাই হবে আর নাই ক্যাটারফ্লাই হবে। তো অল 5 তো হবে না। ঠিক আছে? তাহলে বাকি বেঁচে থাকলো কি? ব্যাটস থাকলো, বিটলস থাকলো, বার্ডস। এই দুটোর মধ্যে যদি একটা হয় আর এই ৩ টে যদি হয় তাহলে কিন্তু এইভাবে লজিক্যালি কিন্তু অনলি 4 আনসার হওয়ার কথা। ঠিক আছে? এই লজিকে যদি যাও তারপরে যদি যে অনলি 3 ও হয় ঠিক আছে। বাট লজিককে প্রায়োরিটি দেবে। তাতে কিন্তু সবসময় দেখবে এট দ্য এন্ড কিন্তু পজিটিভই থাকবে। রাইট? তো এই ক্ষেত্রেও আনসার দেখো এটাই আছে। 78 কি আছে? সি আছে। নলেজটা জেনে নাও। ক্যাটারপিলার কিন্তু পলিনেটর না। ঠিক আছে? এইবার লাস্ট স্টেটমেন্ট আছে। সরি লাস্ট কোয়েশ্চেন আছে 99 ডিজেল ইঞ্জিন প্রোডিউস মোর PM 2.5 and less CO2 ওকে দ্যান পেট্রোল অ্যান্ড সিএনজি ইঞ্জিন। ঠিক আছে? এটা জানি আমরা যে ডিজেল ইঞ্জিন কিন্তু PM 2.5 কিন্তু কন্ট্রিবিউট করে। বাট অনেকে হয়তো জানো না এটা লেস CO2 মানে কার্বন ডাই অক্সাইড কম রিলিজ করে। ঠিক আছে? তো এটাকে যদি তোমরা নেগেটিভও করে দাও, ঠিক আছে? কোনো ব্যাপার না। কারণ না জানলে যে জেনারেলি কি মনে হয় যে ডিজেল ইঞ্জিন মোর করবে। ঠিক আছে? কিন্তু করে না অ্যাকচুয়ালি লেসই করে। ঠিক আছে? বাট যারা জানো তাদের তো ঠিক মার্ক করবে। বাট যারা জানো না তারা যদি রং মার্কও করো, কোনো ব্যাপার নাই। ইউ হ্যাভ টু টেক সাম কোয়েশ্চেন নেগেটিভ নিতে হবে। বাট সেটা ওয়ান অফ দেম দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে? এবার স্টেটমেন্ট 2 কি আছে? বোথ ডিজেল অ্যান্ড সিএনজি ইঞ্জিন প্রোডিউস মোর NOx দ্যান পেট্রোল ইঞ্জিন। আচ্ছা যখনই আমি এটা পড়ব না সিএনজি ইঞ্জিন পেট্রোলের থেকে বেশি NOx রিলিজ করে। এটা যখনই পড়বো ঠিক আছে? আমি আমি এটাকে পরীক্ষার হলে যে মনে হতো যে সিএনজি ইস মোর ক্লিনার ভেহিকল না? মোর ক্লিনার ফিউল। তো কেন বেশি NOx করবে? আমি কিন্তু এটাকেও রং নিতাম। ঠিক আছে? রং নিয়ে কি হতো আনসার কিন্তু ডি মারতাম। কিন্তু এই ক্ষেত্রে বোথ দ্যা স্টেটমেন্ট কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। তো এই টাইপের ভুল কিন্তু তোমাদের এই টাইপের নেগেটিভ কিন্তু তোমাদেরও নিতে কিন্তু হবে। দেখো আমি কিন্তু আই নো দুটো স্টেটমেন্টের আনসারই কিন্তু আমি জানি। আমি কিন্তু সুপার ইম্পোজ করতে পারতাম। আরে ভাই এটা তো এটা তোমাদের জানা উচিত। বাট না জেনারেলি আমরা বেসিক সোর্স এ কিন্তু এত ডিটেইলস যেয়ে পড়ি না। ঠিক আছে? যারা পড়ে থাকো তো খুবই ভালো। বাট এইভাবে লজিক্যালি কিন্তু আনসার কিন্তু আমাদের ডিরাইভ করতে হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সলিউশনটা একটু পড়ে নেবে।
এখানে কি বলেছে দেখো, ডিজেল ইঞ্জিন কিন্তু বেশি পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখবে, ডিজেল ইঞ্জিন কি হয় না, বেশি ফিউল এফিশিয়েন্ট হয়। আর যখনই ফিউল এফিশিয়েন্ট বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে, যে লেস কার্বন ডাই অক্সাইড কিন্তু এমিট করে ডিজেল ইঞ্জিন। আরেকটি সিএনজির কথা মনে রাখবে, সিএনজি তো মোর ক্লিনার, পিএম অ্যান্ড কার্বন ডাই অক্সাইড কিন্তু কম রিলিজ করে, বাট যেহেতু হাই টেম্পারেচার কম্বাসন থাকে, তাহলে তার জন্য কিন্তু হায়ার এনওএক্স লেভেল কিন্তু আছে কম্পেয়ার টু মডার্ন পেট্রোল ইঞ্জিন। বোঝা গেল? তো এটাই ছিল আজকের ডিসকাশন। এনভায়রনমেন্ট কোশ্চেনে আমাদের ফোকাস ছিল মেইনলি কিন্তু এমসিকিউ সলভিং অ্যাপটিটিউড, মানে এখানে কিন্তু আমাদের বেশি ফোকাস ছিল দেন সলিউশন এক্সপ্লেনেশন, ঠিক আছে? যে কিভাবে আমরা কোয়েশ্চেনটা উইথ লিটিল নলেজ সলভ করতে পারি, আর আমাদের বেসিক যে নলেজ আছে সেটার সাহায্যে কিন্তু সলভ করতে পারি। দেখো ইউপিএসসিতে এই বেসিক নলেজ প্লাস প্রপার মাইন্ডসেট যদি থাকে, তাহলে কিন্তু প্রিলিমস কিন্তু কোয়ালিফাই করা ডেফিনেটলি পসিবল, ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কোনো প্রিলিমস এর জন্য প্রবলেম ফেস করো, আমাদের জানাও। কমেন্ট সেকশনের নিচেও জানাতে পারো, বা আইসিআইসি এর যে কনট্যাক্ট ডিটেইল আছে সেখানেও কনট্যাক্ট করতে পারো। আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ওকে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।